এক দুর্ধর্ষ ভয়ঙ্কর কিডন্যাপার ছোট্ট একটি বাচ্চাকে কিডন্যাপ করে নেয়। আর এই কিডন্যাপিং কেসের সাথে সাথে বের হয়ে আসবে একের পর এক ভয়ঙ্কর সব রহস্য, যেগুলো আপনার কল্পনার বাইরে। তো শেষ পর্যন্ত সেই বাচ্চা মেয়েটির কপালে এবং কিডন্যাপারের ভাগ্যে কি ছিল সেটাই দেখানো হবে আজকের গল্পে। তো আশা করি এই মুভিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই মুভির সাসপেন্স আর থ্রিলার অবশ্যই আপনাকে পুরো মুভি দেখতে বাধ্য করবে, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আপনার সময় নষ্ট হবে না, কথা দিচ্ছি। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 2024 সালে মুক্তি পাওয়া কোরিয়ান মুভি অক্টোপাস উইথ ব্রোকেন আর্মস। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভি শুরুর আগে ছোট্ট একটি কথা বলে নেই। আমার প্রথম চ্যানেল ফিল্মের গল্পে 2 বছর আগের ভিডিওতে স্ট্রাইক এসেছে, যার ফলে হয়তোবা চ্যানেলটি আর থাকবে না। তাই এখন থেকে রেগুলার এই চ্যানেলেই আমি ভিডিও আপলোড করে যাব। যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন বা আমাকে ভালোবাসেন, তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতদিনের কষ্টের ফসল এভাবে হারিয়ে ফেলাটা সত্যিই খুব কষ্টের। তাই এই দুঃসময়ে আপনাদের সাহায্য কামনা করছি। তাই আমার ভিডিওটি বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে গ্রো করতে পাশে থাকবেন। আশা করি এই চ্যানেলটাকেও আপনারা ফিল্মের গল্পের মতোই ভালোবাসবেন এবং বড় করে তুলবেন। মুভির শুরুতেই জিওনকে দেখানো হয়, যে তার মেয়ে টিনার স্কুল পারফরমেন্স দেখার জন্য সেখানে এসেছিল। জিওন একজন বিজনেস টাইকন, আর তার জীবনে তার মেয়ে টিনাই সবকিছু, কারণ তার স্ত্রী মারা গিয়েছিল। আর জিওন তার একমাত্র মেয়েকে অসম্ভব ভালোবাসে। টিনার সেই অ্যানুয়াল পারফরমেন্সে সেখানে হিজিন নামের একটি মেয়েকে দেখানো হয়। এই হিজিন হচ্ছে টিনার পার্সোনাল টিচার এবং কেয়ারটেকার। আর আজকের এই পারফরমেন্সে টিনা একটি অনাথ মেয়ের রোল প্লে করে। আর নিজের মেয়ের এমন পারফরমেন্স দেখে জিওন একেবারেই ইমোশনাল হয়ে পড়ে, কারণ জিওনও ছোটবেলায় অনাথই ছিল। জিওন ধার্মিক অনেক, সে ধর্মকে অনেক বেশি বিশ্বাস করে, আর সে গৌতম বুদ্ধর একনিষ্ঠ ভক্ত। জিওন আত্মাশুদ্ধির জন্য একদিন তার বাড়িতে বিষাদ নামের একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে। এরপরে যখন সে পানিতে ডুব দেয়, ঠিক তখনই তার মেয়ে টিনার হেল্প হেল্প করা চিৎকার সে শুনতে পায়। এরপরে জিওন সেখান থেকে উঠে দেখতে পায় তার মেয়ে টিনা মিসিং। সাথে সাথে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ সেখানে এসে সবার আগে সিসিটিভি ফুটেজ চেক করে। এরপরেই সেই বাড়ির কাজের লোক এবং টিনার সব বন্ধুবান্ধবদের সাথে কথা বলে, কিন্তু সেখান থেকে জানা যায় টিনাকে কেউ দেখেনি। আর টিনার এই মিসিং হওয়ার পেছনে সবথেকে বেশি ডিপ্রেশনে রয়েছে হিজিন, কারণ সে টিনার কেয়ারটেকার, আর সে তার কেয়ার করতে পারেনি। হিজিন পুলিশের কাছে বলতে থাকে, একদিকে বাড়িতে ধর্মীয় আচার অনুষ্ঠান হচ্ছিল, অন্যদিকে বাচ্চারা হাইড অ্যান্ড সিক খেলছিল, আর এর মাঝেই হঠাৎ করেই টিনা মিসিং হয়ে যায়। কিছুক্ষণ পরেই জিওনের মোবাইলে একটা ভিডিও আসে। সেখানেই দেখা যায় টিনাকে বেঁধে রাখা হয়েছে, আর সে কান্নাকাটি করছে। তখন জিওন এবং পুলিশের ক্যাপ্টেন জ্যাং বোঝে যায় যে টিনাকে কিডন্যাপ করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় যেখান থেকে শেষবারের মতো টিনাকে দেখা গিয়েছিল, সেই জায়গার সিসিটিভিকে খুব চালাকির সাথে একটা বেলুন দিয়ে কভার করে ফেলা হয়েছে, যার ফলে সেই কিডন্যাপারকে দেখা যাচ্ছিল না। জ্যান জিওনকে সে ভিডিওটা আবারও দেখায়, কারণ টিনাকে যে জায়গায় বেঁধে রাখা হয়েছিল তার পেছনে একটা পুরাতন ওয়ালপেপার ছিল, কিন্তু জিওন সেই ওয়ালপেপারটা চিনতে পারে না। জ্যাং সেই ফোনটাকে ট্রেস করতে বলে। অন্যদিকে জিওন পুলিশকে জানায় সে সন্দেহ করছে এই কিডন্যাপিংয়ের পেছনে তার পুরাতন বন্ধু ফুজি রয়েছে। জিওন বলে আজকের এই ধর্মীয় অনুষ্ঠানে ফুজিকে ইনভাইট করা হয়নি, কিন্তু তারপরেও সে এখানে এসেছে। এর আগে সে এখানে এসেছিল তার ছেলের সার্জারির জন্য আমার কাছে সাহায্য চাইতে, তাই আমি তাকে $300,000 দিয়েছিলাম, কিন্তু সে আমার লকারে থাকা টাকাগুলো দেখে হয়তোবা ভরকে গিয়েছে, আর এই জন্য সে আমার মেয়েকে কিডন্যাপ করতে পারে। কিন্তু জ্যান দেখতে পায় সিসিটিভি কোথাওতে ফুজিকে টিনাকে নিয়ে যেতে দেখেনি, এমনকি সে টিনার আশেপাশেও ছিল না। জ্যাং বলতে থাকে, আমি নিশ্চিত টিনাকে কিডন্যাপ করার পেছনে এখানে একজন নয়, একাধিক লোক জড়িত রয়েছে। জিওন বলে, টিনা মিসিং হওয়ার পরে এই ভিলা থেকে আমি কাউকে বের হতে দেইনি। জ্যাং বলে, তাহলে নিশ্চয়ই সে সাহায্যকারী এখনও এই ভিলাতেই রয়েছে। হিজিন বলতে থাকে, টিনার বন্ধু পেপসি যখন লুকিয়েছিল সে তখন আশেপাশে মৌসিকে দেখেছিল। জিওন যখনই মৌসিকে জিজ্ঞাসাবাদ করতে যাবে, ঠিক তখনই জিওনের মোবাইলে একটি কল আসে। কলটা করেছিল কিডন্যাপার। কিডন্যাপার জিওনকে বলে সে যদি তার মেয়েকে জীবিত দেখতে চায় তাহলে কালকের মধ্যেই তাকে $100 মিলিয়ন দিতে হবে, সেটাও আবার ক্যাশে। টাকাটা কখন, কোথায়, কিভাবে দিতে হবে সেটা কিডন্যাপার তাকে পরে জানিয়ে দেবে। ফোনটা কেটে দেয়। এদিকে পুলিশ একটুর জন্য সেই মোবাইলটা ট্রেস করতে পারে না।
তখনই জ্যাংয়ের অ্যাসিস্ট্যান্ট রিও সেখানে চলে আসে আর বলে ফুজির গাড়িটা পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। তাই এখন সব সন্দেহ আবারও ফুজির দিকে যেতে থাকে। আর সেই গাড়ির ভেতরে কিছু রশি এবং কিডন্যাপিং করার আরও কিছু সরঞ্জাম পাওয়া গিয়েছিল, যার ফলে পুলিশ পুরোপুরিভাবে বিশ্বাস করে নেয় টিনাকে ফুজি কিডন্যাপ করেছে। আর ফুজিকে এই কিডন্যাপিংয়ে সাহায্য করে সে মুশি, কারণ এই ফুজি মুশিকে মালি হিসেবে সেই ভিলাতে লাগিয়েছিল। এরপরে পুলিশ মুশিকে ইন্টারোগেশন করতে শুরু করে। এছাড়াও ফুজির সেই গাড়িতে টিনার কিছু চুলও পাওয়া গেছে। মুশিকে জিজ্ঞেস করা হয়, কিন্তু মুশি কোনো কিছু বলতে অস্বীকার করে। এরপরেই পুলিশ টিম টিনার কেসটা ইনভেস্টিগেশন করছিল, আর এর জন্য তারা প্রথমে জিওনের বায়োডাটা বাকি পুলিশদের বলছিল যে কিভাবে জিওন একজন অনাথ থেকে কসমেটিক বিজনেসে টাইকনে পরিণত হয়। আর এই জিওনই পুলিশ কমিশনারের নিখোঁজ ছেলেকে খুঁজে পেতে সাহায্য করে। আর সেই পুলিশ কমিশনার ডেমন জিওনের বিজনেসে ফাইন্যান্সার হিসেবে সাহায্য করে। আর এভাবেই জিওন একটা সময় কসমেটিক বিজনেসে টাইকনে পরিণত হয়। ফুজি একটা সময় তার স্ত্রী তানিয়ার সাথে সেই অনাথ আশ্রমে কাজ করত, যেখানে একটা সময় জিওন ছিল। আর এই ফুজি মুশিকে এই ভিলাতে কাজে লাগিয়ে দিয়েছে। তারা সন্দেহ করছে মুশি হয়তোবা টিনাকে অজ্ঞান করে ফুজির গাড়িতে লুকিয়ে রেখে এসেছে, যার ফলে সিসিটিভির কোথাও ফুজিকে টিনাকে নিয়ে যেতে দেখা যায়নি। জ্যান বলে এখন তাদের হাতে একটা মাত্র উপায় রয়েছে। আগামীকাল জিওন যখন সেই কিডন্যাপারকে র্যানসম দিতে যাবে, ঠিক ওই সময়টাতে আমরা ফুজি অর্থাৎ সেই কিডন্যাপারকে ধরে ফেলব। কিন্তু পুলিশ কমিশনার ডেমনের এই আইডিয়াটা একেবারেই ভালো লাগে না। পুলিশ কমিশনার ডেমন বলতে থাকে মিডিয়ার নজর এখন এই হাই প্রোফাইল কিডন্যাপিং কেসের ওপরে, যার ফলে তারা ছোট থেকে ছোট ভুলগুলো বের করবে। পুলিশের ভুলগুলো বের করে তারা মিডিয়াতে ছড়িয়ে দেবে, যার ফলে তারা পুলিশকে বদনাম করার চেষ্টা করবে। তাই জ্যাংকে সে সব ধরনের পারমিশন আর পাওয়ার দিয়ে দেয়, যাতে করে খুব দ্রুত এই কিডন্যাপিং কেসটা সে সমাধান করতে পারে। তখনই খবর আসে জিওন ব্যাংক থেকে $100 মিলিয়ন উইথড্র করেছে সেই কিডন্যাপারকে দেওয়ার জন্য। পুলিশও এখন কোমর বেঁধে নেমে যায় কিডন্যাপারকে ধরার জন্য। জিওন সেই টাকাগুলোকে বড় বড় 2টি ব্যাগে ভরে নেয়। কিডন্যাপার জিওনকে মেসেজ করে যে পুলিশকে ফাঁকি দিয়ে তাকে আসতে হবে রোয়ার ব্রিজের নিচে, আর নয়তোবা সে যদি পুলিশের সাথে নিয়ে আসে তাহলে তার মেয়ে মারা যাবে। জিওন জানত পুলিশ তাকে সবসময় ফলো করছে, এই জন্য হিজিনের গাড়িতে লুকিয়ে সে সেই ভিলা থেকে বের হয়। কিন্তু পুলিশ তার থেকেও বেশি চালাক ছিল। তারা হিজিনের গাড়িটাকে ফলো করতে শুরু করে। অন্যদিকে হিজিন জিওনকে বলে টিনাকে যতক্ষণ না পর্যন্ত খুঁজে পাওয়া যায় আমি আপনার সাথেই থাকব। এদিকে পুলিশ অফিসার জ্যাং কন্ট্রোল ভ্যান থেকে জিওন এবং হিজিনের উপরে নজর রাখছিল। এরপরে কিডন্যাপার জিওনকে মেসেজ করে সে ব্রিজের নিচে আসার জন্য। জ্যাং যখন এটা জানতে পারে সে ব্রিজের দুই পাশ থেকেই ব্লক করে দেয় এবং সেখানে তারা অপেক্ষা করে। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও সে ব্রিজের নিচে তারা কোনো মুভমেন্ট লক্ষ্য করতে পারে না। এজন্য তাদের সন্দেহ হয় এবং তারা ভেতরে চলে যায়। কিন্তু সেখানে যাওয়ার পরে দেখতে পায় সেখানে শুধু হিজনের গাড়িটাই রয়েছে। জিওন বা হিজিন কেউ সেখানে নেই। আসলে দুজনেই সেখান থেকে টাকার ব্যাগ সহ বোটে করে পালিয়ে এসেছে। এরপরে কিডন্যাপার আবারও জিওনকে কল করে এবং সেখান থেকে সে টিনার গলার আওয়াজ শোনায়। কিডন্যাপার জিওনের ওপরে ক্যামেরা দিয়ে নজর রাখছিল। কিডন্যাপার জিওনকে বলে আমি তোমাকে 3টে প্রশ্ন করব, আর প্রত্যেকটা প্রশ্নের 4টা করে অপশন থাকবে। তুমি যদি সেই সব প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে দিতে পারো তাহলে তবেই শুধুমাত্র তুমি টিনার কাছে পৌঁছাতে পারবে। কিডন্যাপার জিওনকে প্রথম প্রশ্ন করে থাইল্যান্ডের সবথেকে বড় স্লাম অর্থাৎ বস্তি কোথায়। জিওন একটু ভেবে বলে উনসালি, আর এই উত্তরটা সঠিক ছিল। কিডন্যাপার বলে তুমি টিনাকে সেখানেই খুঁজে পাবে। এদিকে বস্তির মধ্যে রবিন নামের একজন লোককে ফুজি এবং টিনার খোঁজ করতে দেখা যায়। এদিকে জিওন এবং হিজিন নদীর মাধ্যমে সেই বস্তিতে চলে আসে। কিডন্যাপার তাকে আবারও কল করে আর বলে দ্বিতীয় প্রশ্ন, কোন অ্যানেস্থিয়া সবথেকে বেশি আগে কাজ করে। জিওন বলে তুমি যে টাকা চেয়েছিলে আমি সেটা নিয়ে এসেছি, তুমি এই খেলাটা বন্ধ করো, টাকা নাও এবং আমার মেয়েকে ফেরত দাও। সেই কিডন্যাপার জিওনকে বলে তুমি হয়তো জানো না যে তোমার আর আমার কথাবার্তা সারা দুনিয়ার মানুষ দেখছে। অর্থাৎ কিডন্যাপার এই বিষয়টাকে লাইভ করছিল। তখনই জিওন এবং হিজিন বুঝতে পারে আশেপাশের সব মানুষরা তাদের কথাবার্তা শুনছিল। জ্যাংও সেই লাইভের মাধ্যমে কিডন্যাপার এবং জিওনের কথা শুনে ফেলে। এদিকে জিওন দেখতে পায় সেই বোটের ভেতরেই রাউটার এবং ক্যামেরা লাগানো ছিল। তাই বাধ্য হয়ে জিওনকে প্রশ্নের উত্তর দিতে হয়, আর সেই প্রশ্নের উত্তরটাও জিওন সঠিকভাবে দিয়ে দেয়।
এদিকে কিডন্যাপিংয়ের এই থ্রিলার ইভেন্ট পুরো দেশের মানুষ লাইভ দেখছিল। মিডিয়া এবং টিভিগুলোও এই লাইভটাকে বড় বড় করে প্রচার করছিল। এই সব কিছু দেখার পরে পুলিশ কমিশনার ডেমন একেবারেই রেগে যায়। সে জ্যাংকে 48 আওয়ার্সের আলটিমেটাম দেয়, আর না হলে তার চাকরি শেষ হয়ে যাবে। এইদিকে সেই কিডন্যাপার জিওনকে তার 3 নম্বর প্রশ্ন করে। কিডন্যাপার জিওনকে বলে, থাইল্যান্ডে বাচ্চা কিডন্যাপ করার সর্বোচ্চ সাজা কত দিনের? জিওন বলে, 10 বছরের। জিওন বলে, আমি তোমার 3টা প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছি, এখন তুমি বলো টিনা কোথায় আছে? ঠিক তখনই আমরা জানতে পারি এই কিডন্যাপার কোনো ছেলে নয়, বরং সে একজন মেয়ে। এরপরই সেই কিডন্যাপার টিনার কণ্ঠে একটি কবিতা শোনায় জিওনকে। এরপরই কিডন্যাপার বলে, তুমি এখন নিশ্চয়ই বুঝতে পেরেছ তোমাকে কোথায় আসতে হবে। জিওনও বুঝতে পেরে যায়, সে সেখানেই যেতে শুরু করে। পুলিশও এটা শুনছিল, কিন্তু পুলিশ বুঝতে পারে না যে লোকেশনটা আসলে কোথায়। অন্যদিকে মিডিয়া এটা নিয়ে কথা বলতে থাকে। কিডন্যাপার জিওনকে যে প্রশ্নগুলো করেছে সেটার সাথে জিওনের কি সম্পর্ক? কারণ এতক্ষণে সবাই বুঝতে পেরে গেছে বা জেনে গেছে এই কিডন্যাপার জিওনের কাছে টাকা নয়, অন্য কিছু চায়। এদিকে জিওন এবং হিজিন পুরাতন একটা অনাথ আশ্রমে চলে আসে, যেটা পরিত্যক্ত ছিল। আর ফ্ল্যাশব্যাকের মাধ্যমে দেখানো হয় যে জিওন এই অনাথ আশ্রমেই বড় হয়েছে। যখন তার 10 বছর বয়স, তখনই তাকে এই অনাথ আশ্রমে কিডন্যাপ করে নিয়ে আসা হয়েছিল। আর সেখানেই জিওনের রবিন নামের একটি ছেলের সাথে বন্ধুত্ব হয়। ঘটনা প্রেজেন্টে চলে আসে। জিওনের হঠাৎ করে একটা রুমের ভেতরে দৌড়ে আসে, আর এই রুমের ভেতরেই বাচ্চাদের তখন টর্চার করা হতো। জিওন দেখতে পায় তখন একটা বাচ্চাকে সেখানে কাপড় দিয়ে বেঁধে রাখা হয়েছিল। জিওন ভাবে সেটা টিনা। জিওন আর হিজিন তাড়াতাড়ি বাচ্চাটিকে উদ্ধার করে, কিন্তু সেখানে সে টিনা ছিল না, অন্য একটি ছেলে ছিল। তখনই কিডন্যাপারের কণ্ঠস্বর শুনতে পায় জিওন এবং হিজিন। কিডন্যাপার জিওনকে বলে, সেই বাচ্চাটিকে গেটের বাইরে দাঁড় করানো একটা ভ্যানে ভরে ফেলো এবং তাকে নিয়ে পায়ের চলে আসো। যদি তুমি এটা না করো তাহলে টিনার একটি আঙুল ভেঙে ফেলা হবে। কিন্তু হিজিন এটা করতে একদমই নারাজ ছিল। তখনই জিওন সিদ্ধান্ত নেয় সে পুলিশের জন্য অপেক্ষা করবে। আর এটা শোনার পরে সেই কিডন্যাপার সাথে সাথে টিনার একটি আঙুল কেটে ফেলে, আর সেটার ছবি সে জিওনকে পাঠিয়ে দেয়। জিওন কাঁদতে শুরু করে। কিডন্যাপার বলে, এবার কথা শুনুনি, তাই টিনার একটি আঙুল কাটা হয়েছে। এর পরের বার কথা না শুনলে টিনার মাথা কেটে ফেলা হবে। তাই বাধ্য হয়ে হিজিন আর জিওন সেই বাচ্চাটিকে ভ্যানে ভরে পায়ের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে জিওনের সেই ভ্যানটাকে পুলিশ ফলো করছিল। একটা সময় জিওন সেই ভ্যানটাকে জঙ্গলের একটি রাস্তা দিয়ে নিয়ে যায়। অন্যদিকে সেই কিডন্যাপার খুব রাগের চোখে জিওনকে দেখছিল। এদিকে মিডিয়া ইনভেস্টিগেশন করে বের করে ফেলে যে সেই পরিত্যক্ত অনাথ আশ্রমটা একটা সময় বাচ্চা পাচারের অভিযোগে বন্ধ করে দেওয়া হয়েছে কয়েক বছর আগেই। অন্যদিকে রবিন এই নিউজটা মিডিয়ার মাধ্যমে দেখতে পায়। তখনই সাথে সাথে কেউ তাকে কল করে। এদিকে হিজিনও বুঝে যায় যে কিডন্যাপার জিওনের কাছ থেকে টাকা নয়, বরং অন্য কিছু চায়। হিজিন তাকে জিজ্ঞেস করে। জিওন বলে, আমরা এখন পায়ার যাচ্ছি, আর এই পায়ার আমার অতীতের সাথে মিশে রয়েছে। আমরা জঙ্গলে যে রাস্তা দিয়ে যাচ্ছি এটাকে CO2 রাস্তা বলে, কারণ এখানে যেতে যেতে অক্সিজেনের অনেকটা ঘাটতি দেখা দেয়, যার ফলে অনেক মানুষ এই পথ দিয়ে যেতে যেতে ট্রাকের ভেতরেই মারা যায়। হিজিন বলে, ট্রাকের ভেতরে আমরা যে বাচ্চাটাকে নিয়ে যাচ্ছি সেই বাচ্চাটার আসল পরিচয় কি? জিওন বলে, সেই লোকটার সাথে প্রথম যখন আমার দেখা হয় তখন সে সাধারণ একজন পুলিশ অফিসার ছিল, আর সেই অনাথ আশ্রম থেকে সে বাচ্চাদের নিয়ে যেত এবং বাইরের দেশে সেগুলো ওকে বিক্রি করে দিত। আর ধনী ফ্যামিলিগুলো সেই বাচ্চাগুলোকে চড়া দামে কিনে নেয়। আমি আর রবিন ডিফেক্টিভ ছিলাম, যার ফলে আমরা বেঁচে যাই। সেই বাচ্চাগুলোকে ভ্যানে করে এই রোড দিয়ে বাইরে নিয়ে যাওয়া হতো। এরপরে বোট দিয়ে তাদেরকে বর্ডার ক্রস করে অন্য দেশে নিয়ে যাওয়া হতো। আর একটা সময় আমিও তাদের হয়ে কাজ করতে শুরু করি। কথাটা শুনে হিজিন অবাক হয়ে যায়। জিওন বলে, যেসব বাচ্চা ডিফেক্টিভ, যাদের অন্য দেশে পাঠানো যেত না, সেসব বাচ্চাদের হাত পা ভেঙে ভিক্ষা করার জন্য বসিয়ে দেওয়া হতো। আর আমি কখনোই চাইতাম না আমার সাথে এমন কিছু হোক, তাই বাধ্য হয়ে তাদের সাথে কাজে নেমে পড়লাম। আর আমি ছোটবেলা থেকেই বাচ্চাদের কিডন্যাপ করতে শুরু করি। ফুজি এবং তার স্ত্রী তানিয়া, তারাও তাদের হয়েই কাজ করে। আর একটা বোটের বিস্ফোরণে তারা আহত হয়। এই জন্য তারা দুজন মিলে হয়তোবা এই লোকটার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। হিজিন বলে, পুলিশের কাছে আমাদের এই সবকিছু খুলে বলা উচিত। জিওন বলে, পুলিশ আমাদের কোনো সাহায্য করতে পারবে না, কারণ সেই লোকটাই এখন পুলিশ কমিশনার হয়ে গেছে, পুলিশ কমিশনার ডেমন। এদিকেও জ্যাংমো জানতে পেরে যায় সেখান থেকে তারা যে বাচ্চাটিকে নিয়ে গেছে সেই বাচ্চাটা পুলিশ কমিশনার ডেমনের।
হিজিন বুঝতে পেরে যায় এই অন্ধকার জগতের সাথে জড়িয়ে আছে পুলিশ এবং তাকে সাহায্য করছে একজন বিজনেস টাইকন। এদিকে পুলিশ যখন জানতে পারে যে কমিশনারের ছেলে নিখোঁজ এবং তাকে কিডন্যাপ করা হয়েছে, সব পুলিশরা অ্যাক্টিভ হয়ে যায়। তারা চারপাশে খোঁজা শুরু করে। এদিকে জিওন হিজিনকে বলে সে চাইলে এখান থেকে চলে যেতে পারে, কিন্তু হিজিন বলে যতক্ষণ না পর্যন্ত টিনাকে পাওয়া যাবে সে যাবে না। তখনই তারা বুঝতে পারে পেছনে থাকা ডেমনের ছেলে শ্বাস নিতে না পেরে অজ্ঞান হয়ে গেছে। তাই তাকে সামনের সিটে নিয়ে আসা হয় এবং তারা পিয়ানার উদ্দেশ্যে যেতে শুরু করে। এদিকে কিডন্যাপিংয়ের সেই লাইভ স্ট্রিম দেখে পুলিশও বুঝতে পেরে যায়, এছাড়া জ্যাংও বুঝতে পেরে যায় জিওন এবং হিজিন সেই বাচ্চাটিকে নিয়ে পায়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এদিকে পায়েরে পৌঁছেই জিওন একটা পুরাতন বাড়িতে আসে। সেখানে একটা কোড নাম্বার লেখা ছিল, একটা সাল 2017। এছাড়া সেখানে একটা বোর্ডের নাম্বার লেখা ছিল 619, আর উপরে লেখা ছিল অতীত কখনো মারা যায় না। ঠিক তখন পুলিশ সেখানে চলে আসে। জিওনকে তারা ধরে ফেলে। জ্যাং চাইছিল জিওন সেই ছেলেটাকে, অর্থাৎ ডেমনের ছেলেটাকে তাদের হাতে তুলে দিক, কিন্তু জিওন সেটা চাইছিল না। কিন্তু তারা জিওনের ব্যান্ড থেকে হিজিন এবং সেই বাচ্চাটিকে আর খুঁজে পায় না। তখনই পুলিশ কমিশনার ডিমন সেখানে চলে আসে। অন্যদিকে হিজিন এবং সেই বাচ্চাটিকে দেখা যায় লুকিয়ে তাদের এই দৃশ্য দেখছিল। হিজিন সেই বাচ্চাটির মুখ চেপে ধরেছিল। ডিমন তার ছেলেকে ফিরে যায়, কিন্তু জিওন বলে এটা আমাদের অতীত আবার ফিরে এসেছে। ঠিক ওই সময়টাতে ডিমনের গাড়ি ব্লাস্ট হয়, আর ওই সুযোগে হিজেনের কাছ থেকে সেই ছেলেটা দৌড়ে ডিমনের কাছে আসতে শুরু করে। এটা দেখে জিওন সেই ছেলেটাকে ধরে ফেলে আর গান পয়েন্টে নিয়ে নেয়। তখনই রবিন বাইক নিয়ে সেখানে চলে আসে। জিওন বাচ্চাটিকে সেখানেই রেখে রবিনের বাইকে চলে যায়। আর একটা দুর্ঘটনার কারণে পুলিশ জিওন আর রবিনের পিছু করতে পারে না। এদিকে মিডিয়া সেই নাম্বারটার রহস্য খুঁজে বের করে ফেলে আর বলে সেই মেসেজটার পেছনে 7 বছর আগের বোট বিস্ফোরণের একটা সম্পর্ক রয়েছে, যে বোটের নাম্বার ছিল 619। আর সেই বোমা বিস্ফোরণে 23 জন ছোট ছোট বাচ্চা মারা গিয়েছিল। তখন সেই কেসটার ইনভেস্টিগেশন করছিল পুলিশ অফিসার রেনি। আর রেনির মতে এই কেসের পেছনে ভয়ঙ্কর এক রহস্য লুকিয়ে রয়েছে, কারণ এই সবগুলো বাচ্চাকে রিফিউজি হিসেবে দেখানো হয়েছিল সেই কেস ফাইলে। পুলিশ এই কেসটাকে তখন ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল। মিডিয়ার লোকেরা বলতে থাকে হয়তোবা কিডন্যাপার এই কিডন্যাপিংয়ের মাধ্যমে 7 বছর আগে ঘটে যাওয়া সেই কেসটারই আবার রিওপেন করতে চাইছে, আর এটার সাথে থাকা রহস্য উন্মোচন করতে চাইছে। মিডিয়ার লোকেরা যখন পুলিশ কমিশনার ডেমনকে এটা নিয়ে প্রশ্ন করে, ডেমন বলতে থাকে ইনভেস্টিগেশন চলছে, শেষ হলে আমরা আপনাদের জানাবো। এদিকে পুলিশ খবর পেয়ে যায় জিওন যে ফোনটা দিয়ে কিডন্যাপারের সাথে এতদিন যোগাযোগ রেখেছিল সেই ফোনটা ছিল তার ছোটবেলার বন্ধু রবিনের, যেখানে জিওন এবং রবিন সেই অনাথাশ্রমে ছোটবেলায় একসাথেই বড় হয়েছিল। এদিকে রবিন জিওনকে ফুজির বাড়িতে পৌঁছে দেয়, কিন্তু সেখানে ফুজি ছিল না, ফুজির স্ত্রী তানিয়া ছিল। জিওন সন্দেহ করছিল ফুজি টিনাকে কিডন্যাপ করছে, এই জন্য সে তানিয়াকে জিজ্ঞেস করছিল যে টিনা কোথায়। এছাড়া তার সন্দেহ বিশ্বাসে পরিণত হয় যখন সেখানকার একটি ওয়ালপেপার দেখে, কারণ টিনাকে যে ভিডিওটা দেয়া হয়েছিল সেখানে টিনা পেছনে ঠিক একই রকম একটা ওয়ালপেপার ছিল। সে তানিয়াকে জিজ্ঞেস করে টিনা কোথায়। তানিয়া বলে এটা তোমার পাপ যে আবার ফিরে এসেছে তোমার কাছে। এতে একটা সময় জিওন রেগে যায় আর তানিয়াকে মারধর করে। জিওন তানিয়াকে জিজ্ঞেস করে টিনা কোথায়, কিন্তু তানিয়া কোনো কিছুতেই মুখ খুলছিল না। এরপরে জিওন তানিয়ার অসুস্থ ছেলেকে মারধর করতে শুরু করে। তানিয়া তার হাতে পায়ে ধরে। ঠিক ওই সময়টাতে তানিয়ার অসুস্থ ছেলে জিওনের ওপরে চাকু দিয়ে হামলা করতে যাবে, কিন্তু ভুলবশত সেই চাকুর আঘাতটা তানিয়ার শরীরে লাগে। জিওন তানিয়ার অসুস্থ ছেলেকে মারধর করে সেখান থেকে চলে আসে। আর তখনই দেখা যায় তানিয়ার রুমের ঠিক বরাবর রুমেই সে কিডন্যাপার ছিল। সেখানেও একই রকম ওয়ালপেপার ছিল, আর সেখানে টিনাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। অন্যদিকে একটা জায়গায় ফুজিকে বেঁধে রাখা হয়েছিল, তার সামনে টিভি ছিল, আর যেখানে সে দেখতে পায় জিওন তার ছেলে আর মেয়েকে মেরে ফেলেছে। সে চিৎকার করে আর অনেক কষ্টে নিজেকে ছাড়িয়ে নেয়। এরপরে জিওনকে মারার জন্য সেখান থেকে চলে আসে। এদিকে সেই কিডন্যাপার তানিয়ার কাছে আসে, যে তখনও জীবিত ছিল। কিডন্যাপার তানিয়াকে ছোট্ট একটি বাচ্চা মেয়ের ছবি দেখায় আর জিজ্ঞেস করে তুমি কি এই মেয়েটিকে চেনো, তোমার কি একে মনে আছে। এরপরেই ঘটনা চলে যায় 7 বছর আগে, যেখানে এই মেয়ে নিমুকে বাইরে বসে খেলতে দেখা যায়। এরপরেই সেই কিডন্যাপারকে দেখানো হয়, আর এই কিডন্যাপারের নাম ছিল অ্যামি, যে ছিল নিমুর মা। আর নিমুর বাবা ছিল মসি। তাদের একটা ইলেকট্রিশিয়ানের দোকান ছিল।
আর ঠিক ওই সময়টাতে নিমু যখন বাইরে খেলছিল, তানিয়া সেখান দিয়ে এসে নিমুকে ফুসলিয়ে তাকে নিয়ে যায় এবং কিডন্যাপ করে ফেলে। এরপরেই অ্যামি এবং মসি পাগল হয়ে যায় মেয়ে কিডন্যাপ হওয়ার পরে। তার পুলিশ স্টেশনে এসে পাগলের মতো কাঁদতে থাকে। তখনই পুলিশ অফিসার রেনি তার সাথে কথা বলতে থাকে, যেও তখন প্রেগনেন্ট ছিল। তাই সেও অ্যামির কষ্টটা বোঝে, সে তাকে শান্ত করে। এরপরে সেই 619 বোট বিস্ফোরণে নিমু মারা যায়। আর অনেক কষ্টে রেনি অ্যামিকে এই খবরটা দেয়। নিজের মেয়ের মৃত্যুর কথা শুনে সে একেবারেই ভেঙে পড়ে, কাঁদতে শুরু করে। আর একটা সময় সে রেনির কাছে বারবার ফিরে আসে সেই বিস্ফোরণের পেছনে এবং তার মেয়ের কিডন্যাপারের পেছনে কে কে দায়ী রয়েছে সেটা জানার জন্য। কারণ সে বদলা নিতে চেয়েছিল, কিন্তু রেনি তাকে কিছুই বলে না। এরপরে অ্যামি রেনিকে পেছনে পেছনে ফলো করতে থাকে। আর একদিন গভীর রাতে ফলো করার সময় রেনি যখন গাড়িতে ওঠে, হঠাৎ করে তার গাড়িটা বিস্ফোরণ ঘটে, যেখানে অন দ্য স্পট রেনি মারা যায়। অ্যামি সেখানে কাঁদতে থাকে। এরপরেই অ্যামি এবং মসি তারা রেনির সমাধিস্থলে চলে যায় এবং রেনি হত্যা এবং তার মেয়ে হত্যার বদলা নেবে বলে শপথ নেয়। তারা দুজনেই সেই 619 বোট বিস্ফোরণের সাথে জড়িত ছিল জিওন এবং ফুজিকে নজর রাখতে শুরু করে। অ্যামি তানিয়ার সাথে বন্ধুত্ব গড়ে তোলে। আর সেই সুবাদে ফুজির সাথে কথা বলে মসি জিওনের বাড়িতে সে মালির কাজটা নিয়ে নেয়। ঘটনা প্রেজেন্টে চলে আসে। তানিয়া সেখানেই মারা যায়। অ্যামি বলে, তোমাকে আমার চোখের সামনে মরতে দেখে আমার খুব আনন্দ হচ্ছে। এদিকে পাবলিক অনেক বেশি ক্ষেপে যায়। তারা সেই 619 ভোট বিস্ফোরণের আসল রহস্য জানতে চায়। এরপরেই অ্যামি জিওনকে কল করে আর বলে, তুমি আমার মেয়েকে মেরে ফেলেছ। জিওন তাকে বোঝানোর চেষ্টা করে যে সেই 619 বোট বিস্ফোরণটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। অ্যামিও বলে, তোমার মেয়েও একটা অ্যাক্সিডেন্টেই মারা যাবে, টেনশন করো না। কিন্তু তুমি যদি তোমার মেয়েকে বাঁচাতে চাও, সেই 619 বোট বিস্ফোরণের আসল রহস্য সবাইকে জানিয়ে দাও। তোমাকে যেহেতু লাইভ স্ট্রিম করা হচ্ছে, সেই লাইভ স্ট্রিমে সবাইকে তুমি জানিয়ে দেবে এর পেছনের আসল রহস্য। তুমি যদি একটাও মিথ্যে বলো, সেই একটা মিথ্যেতে তোমার মেয়ের জীবন চলে যাবে। আর আগামীকালকে তোমাকে বোট 619-এ আসতে হবে। ঠিক তখনই অচেনা অপরিচিত একজন লোক জিওনের উপরে হামলা করে দেয়। তখনই সেখানে হিজিন চলে আসে আর জিওনকে বাঁচিয়ে নেয়। তারা সেখান থেকে পালিয়ে যায়। ঠিক তখনই দেখা যায় সেই লোকটা আর কেউ ছিল না, পুলিশ অফিসার জ্যাং ছিল। কিন্তু জ্যাং তাকে কেন অ্যাটাক করলো সেটা কিছুক্ষণ পরেই জানতে পারবো। এদিকে জিওন ভাবতে থাকে ডিমন তাকে মারার জন্য জ্যাংকে পাঠিয়েছে। জিওন তখন হিজিনকে অনেক বড় একটা রহস্যের কথা বলে। সেটা হচ্ছে 619 বোট বিস্ফোরণটা কোনো দুর্ঘটনা নয়, বরং সেটা একটা সাজানো নাটক ছিল, যেটা ডিমন করেছে। সেই 23 জন বাচ্চাকে আমি সেদিন বাইরে নিয়ে যাচ্ছিলাম, আর পুলিশের থেকে বাঁচার জন্য আমি তাদেরকে সেই CO2 রোড দিয়ে নিয়ে যাই। বাইরে যাওয়ার পরেই আমি বাচ্চাদের ফুজি আর তানিয়ার হাতে তুলে দেই। এরপরে ফুজি আর তানিয়ার সেই বাচ্চাগুলোকে এক একটি বক্সে ভরে আর বোটে করে তারা যেতে শুরু করে। কিন্তু কিছু দূর যেতেই তাদের বোটটা পুলিশ ঘিরে ফেলে। আমি সাথে সাথে ডিমনকে কল করি আর বলি সে যেন যে করেই হোক এই পরিস্থিতি সামাল দেয়, পুলিশদের সেখান থেকে পিছু হটতে বলে। কিন্তু ডেমন সেটা না করে সে অন্য প্ল্যান করে রেখেছিল। আগেই সেই বোটে সে টাইমার লাগিয়ে রেখেছিল, যার ফলে রিমোট দিয়ে সেই টাইমারটা সে অন করে দেয়। বিস্ফোরণের কিছুক্ষণ আগেই তানিয়া আর ফুজি এটা বুঝতে পেরে সেই বোট থেকে লাফ দিয়ে নিজেদের বাঁচিয়ে নেয়। কিন্তু সেই বিস্ফোরণে নিরহ সেই 23 জন বাচ্চা মারা যায়। জিওন বলে, টিনার জীবন শুধুমাত্র একটা কাজ করলেই বাঁচবে, সেটা হচ্ছে পাবলিকের সামনে ডিমনকে এক্সপোজ করে দিতে হবে। জিওন হিজিনকে বলে, আমার যদি কিছু হয়ে যায় তাহলে তুমি টিনার খেয়াল রেখো, আমার মতো ওকে অনাথ হতে দিও না। পরদিনই রবিন জিওনকে বাইরে ছেড়ে আসে। পুলিশ তাদের উপরে নজর রাখছিল। আসলে জিওন সেই 619 বিস্ফোরণে যেসব বাচ্চারা মারা গিয়েছিল তাদের স্মরণে একটা বুদ্ধার টেম্পল বানাতে চেয়েছিল। সেখানে প্রার্থনা করে জিওন একটা বোট নিয়ে মাঝ সমুদ্রে থাকা সেই 619 বোটে চলে আসে। পুলিশও তাকে ফলো করছিল। অন্যদিক থেকে দূর থেকে একটা টাওয়ার থেকে অ্যামি তাকে দূরবীনের সাহায্যে দেখছিল আর নজর রাখছিল। জিওন সে বোটে আসার সাথে সাথে সেটার বেসমেন্টে চলে আসে টিনাকে খোঁজার জন্য। জিওন দেখতে পায় সেখানে অনেকগুলো টিভি রাখা ছিল আর প্রত্যেকটা টিভিতেই দেখা যাচ্ছিল হিজিন আর টিনাকে বেঁধে রাখা হয়েছিল আর তাদের চারপাশে অনেক বম রয়েছে। অ্যামি জিওনকে কল করে আর বলে, তোমার মেয়ে তোমার থেকে খুব বেশি দূরে নয়। ঠিক তখনই সেই বোটে পুলিশ চলে আসে আর সাথে পুলিশ কমিশনার ডিমনও। ডিমন জিওনের ফোনটা ভেঙে ফেলে। এতে এমি রেগে যায়। বোর্ডে লাগানো স্পিকারের সাহায্যে অ্যামি জিওনকে বলতে থাকে
কিছুক্ষণ পরেই পাবলিকের সামনে লাইভ স্ট্রিম শুরু হয়ে যাবে, আর সেখানে ডিমনকে তোমার এক্সপোজ করতে হবে যে ডিমন কিভাবে বাচ্চাদের কিডন্যাপ করত, পাচার করত। এছাড়া 619 বোট বিস্ফোরণের পেছনে ডিমন কিভাবে ছিল সেটাও তোমাকে সবাইকে জানাতে হবে। সবাই এটা জানতে চায়। অ্যামি জিওনকে বলে সেখানে একটা ড্রয়ের ভেতরে বোমের রিমোট কন্ট্রোল রয়েছে। এখন তুমি ডিমনকে সবার সামনে এক্সপোজ করতে চাও নাকি রিমোট কন্ট্রোল চেপে নিজের মেয়েকে মেরে ফেলতে চাও সেটা তোমার উপরে নির্ভর করবে। তখন ডিমন জ্যাংকে বলে, আমি জিওনের সাথে একা একটু কথা বলতে চাই, তুমি তোমার বাহিনী নিয়ে এখান থেকে চলে যাও। জ্যাং বলে, এটা আমার কেস, আমি এভাবে এখান থেকে চলে যেতে পারি না। তখনই সেখানে চলে আসে ডিমনের সোয়াট টিম। ডিমন তাদের দিকে গান তাক করতে বলে। পুলিশ টিম এবং সোয়াট টিম একে অপরের দিকে গান ধরে বসে। ঠিক তখনই জ্যাংয়ের পেছনে দাঁড়ানো তার অ্যাসিস্ট্যান্ট রিও তার সাথে বেইমানি করে। রিও তাকে গুলি করে বসে। সবাই অবাক হয়ে যায়। পুলিশ টিম সেখান থেকে চলে যায়। আর তখনই আমরা জানতে পারি রেনি ছিল এই জ্যাংয়ের ওয়াইফ। 7 বছর আগে রেনি যখন এই কেসটা ইনভেস্টিগেশন করছিল, সে আসল রহস্যটা খুঁজে বের করে ফেলেছিল। আর এভাবে চলতে থাকলে ডিমন বুঝতে পেরে যায় রেনি তার কাছেও পৌঁছে যাবে, আর এই জন্য গাড়ি বিস্ফোরণ করে সে রেনিকে মেরে ফেলে। ডিমন তাকেও সেখানে গুলি করে মেরে ফেলে। এরপরে জিওন তার শরীরে ফিট করা বোম দেখিয়ে ডেমনকে ভয় দেখায়। জিওন ডেমনকে বলে, তুমি যদি লাইভ স্ট্রিমে বাধা দাও তাহলে এই বোমটা আমি বিস্ফোরণ করব, এতে আমরা দুজনেই মারা যাব। ডিমন বলে, বোম ব্লাস্ট করে ফেলো, আমি জানি তোমার ভেতরে এতটা সাহস নেই। ডিমন জিউনকে বলে, তোমার মতো স্বার্থপর লোক নিজের মেয়েকে বলি দিতে পারে কিন্তু নিজেকে নয়। 100 জন শয়তান মারা গেলে তোমার মতো একজন শয়তানের জন্ম হয়। আমি তোমাকে ছোটবেলা থেকে লালন পালন করেছি, আমি তোমার শিরায় শিরায় চিনি। ছোটবেলায় আমরা যখন বাচ্চাকে টর্চার করতাম, নিজেকে বাঁচানোর জন্য সেই বাচ্চাদের টর্চার করতে তুমি আমাদের সাহায্য করতে। ডিমন বলে, তুমি ইয়াংকালে এতটাই লোভী ছিলে যে অনাথ বাচ্চাদের কিডন্যাপ করার পাশাপাশি যেসব বাচ্চাদের ফ্যামিলি রয়েছে তুমি তাদেরও কিডন্যাপ করতে শুরু করো। আর সেই রাতে, যে রাতে 619 বিস্ফোরণ হয়েছিল, তুমি সেই ব্যক্তি ছিলে যে সেই দিন সেই বোটে বিস্ফোরণ করিয়ে নিজের নামটাকে বাঁচিয়ে রেখেছিলে। আমি তোমাকে পালিয়ে যেতে বলেছিলাম, বাচ্চাদের মারার পারমিশন দেইনি। আমি যদি খারাপ হই তাহলে তুমি মনস্টার, রাক্ষস। আর এখন তুমি তোমার নিজের দোষটা আমার ঘাড়ে চাপাতে চাইছ। তুমি সেই 23 জন বাচ্চার মৃত্যুর জন্য দায়ী, আমি নই। বুদ্ধার মালা গলায় দিলে কেউ সাধু হয়ে যায় না, আর না নিজের পাপ মুছে ফেলা যায়। আমি তো বাচ্চাদের বিক্রি করতাম, কিন্তু তুমি মনুষ্যত্ব বিক্রি করে ফেলেছ। ডিমন বলে, এবার আমি তোমাকে চয়েস দিলাম, 3 গুণের সাথে সাথে তোমাকে যে কোনো একটা বেছে নিতে হবে। হয় তোমার বডির বোম বিস্ফোরণ করতে হবে, নয়তোবা তোমার মেয়ের টিনার বোম বিস্ফোরণ করতে হবে। কিন্তু রাক্ষস মনস্টার জিওন 3 গুণের সাথে সাথে টিনার বোমের বিস্ফোরণ ঘটায়। ডিমন বলে, তোমার মতো শয়তান আমি আগে কখনো দেখিনি। সেখানে রিও চলে আসে। ডিমন রিওকে বলে, জেংয়ের বিরুদ্ধে ফাইল তৈরি করো। এদিকে জিওনের ডিসিশন নিয়ে দেখে অ্যামির চোখেও পানি চলে আসে। এদিকে ক্যামেরার মাধ্যমে ডিমন এবং জিওনের সব রহস্য পাবলিকের সামনে ফাঁস হয়ে যায়। আসলে জ্যাংয়ের শার্টের বোতামে ক্যামেরা লাগানো ছিল, আর সেটা দিয়ে পাবলিক সবকিছু জেনে যায়। জ্যাং আসলে 619 এর রহস্য পাবলিকের সামনে নিয়ে আসতে চাইছিল, যেটা একটা সময় তার স্ত্রীর উদ্দেশ্য ছিল। সেই ভিডিওর মাধ্যমে ডিমন, জিওন এবং রিওকে অ্যারেস্ট করা হয়। আর ইনভেস্টিগেশন করে জানা যায় জিওন আর ডিমন এ পর্যন্ত ৬৯,০০০ বাচ্চাকে কিডন্যাপ করে পাচার করে দিয়েছে। এদিকে হসপিটালে জিওনের সাথে দেখা করতে আসে হিজিন আর টিনা। অর্থাৎ টিনা আর হিজিন মারা যায়নি, এমি শুধুমাত্র তাদেরকে চারপাশে বোম দিয়ে ঘিরে রাখার একটা নাটক করেছিল। আসলে বোমটা অন্য একটা বোটে রাখা ছিল। এমি আসলে জানত জিওনের মতো অমানুষের পক্ষে সবকিছুই সম্ভব, তাই সে তাকে বিশ্বাস করেনি। হিজিন জিওনকে বলতে থাকে, একজন বাবা নিজেকে বাঁচানোর জন্য নিজের মেয়েকে বলি দিচ্ছে, এর থেকে নির্লজ্জ বিষয় আর কি হতে পারে। তখনই হিজিন তাকে জানায় সেই 619 বিস্ফোরণে তার 8 বছরের ছেলেও ছিল। জিওন অবাক হয়ে যায়। হিজিন বলে, আমরা সেই সব বাবা মা যাদের পরিবারকে তুমি ধ্বংস করে দিয়েছ। 7 বছর আগে রিনি মারা যাবার সাথে সাথে সেই 619 কেসটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল, ধামাচাপা দেওয়া হয়েছিল। সেই ঘটনায় যেসব বাচ্চারা মারা গিয়েছিল তাদের বাবা মারা মিলেই একটি সংগঠন তৈরি করে, টিম তৈরি করে, যে টিমটা লিড করছিল জ্যাং। প্রথমে সেসব বাচ্চাদের কিডন্যাপ, এরপরে তাদের মৃত্যু, এই সবকিছু সেসব বাবা মাকে একেবারে ভেঙে ফেলেছিল ভেতর থেকে।
এইসব বাচ্চাকে বড় করার জন্যই তারা জীবনের সবকিছু করে, কিন্তু সেই সব বাচ্চাগুলোকেই হঠাৎ করে কিডন্যাপ, আর এরপরেই তাদের জ্বলন্ত ডেড বডি দেখে এইসব বাবা মায়ের মনুষ্যত্ব থেকে বিশ্বাসই উঠে গিয়েছিল। হিজিনের ৮ বছরের ছেলেটাকেও একইভাবে কিডন্যাপ করা হয়েছিল। যার জন্য সে বেঁচে ছিল তাকেই কিডন্যাপ করে ফেলা হয়েছিল, মেরে ফেলা হয়েছিল। সে পাগল হয়ে গিয়েছিল। আর জ্যান চাইছিল এর পেছনে যে বা যারা রয়েছে তাদের মুখোশ উন্মোচন করতে। সেই সব বাবা মায়ের মধ্যে কিছু বাবা মা বিদেশে চলে যায় হতাশ হয়ে, কিছু বাবা মা বুদ্ধর শরণে চলে আসে, আর যারা বাকি ছিল তারা জ্যাংয়ের টিমে জয়েন হয়। ইনভেস্টিগেশন করে জ্যাং বের করে ফেলে এই বাচ্চা পাচারকারী চক্রের পেছনে ডেমন, জিওন, ফুজি এবং তানিয়া রয়েছে, আর সে তার প্ল্যান তৈরি করে ফেলে। জ্যাং চাইছিল না যে ঘটনা তাদের সাথে হয়েছে সেটা আর কোনো বাবা মায়ের সাথে হোক, আর এজন্য তারা প্ল্যান তৈরি করে। হিজিন তার অভিনয়ের মাধ্যমে টিনার কেয়ারটেকার হয়ে যায়। অন্যদিকে অ্যামি তানিয়ার সাথে বন্ধুত্ব করে, আর সেই ফলে তারা মশিকে সেই ভিলার মালি বানিয়ে দেয়। আর সেই সব বাবা মায়ের মধ্যে যারা মিডিয়া এক্সপার্ট ছিল তারা এই ঘটনাটা লাইভ করার দায়িত্ব নেয়। ঘটনার দিন মশি প্রথমে টিনাকে অজ্ঞান করে ফুজির গাড়িতে লুকিয়ে ভরে ফেলে। বেলার বাইরে আসার সাথে সাথেই ফুজির গাড়িটা থামিয়ে ফেলে জ্যাং এবং তাকে অজ্ঞান করে একটা জায়গায় নিয়ে এসে চেয়ারের সাথে বেঁধে রাখে। এরপরেই মশি খুব চালাকির সাথে টিনাকে জ্যাংয়ের গাড়ির ডিকিতে পৌঁছে দেয়, আর সেখান থেকে হিজিন টিনাকে অ্যামির কাছে পৌঁছে দেয়। এরপরে অ্যামি জিওনের সাথে যোগাযোগ করে, আর এই কিডন্যাপিংয়ের গেমটা শুরু হয়ে যায়। অন্যদিকে টিনার বিশ্বাস জিতে নেয় হিজিন এবং তাকে কান্নার অভিনয় করায়, আর সেই ভিডিও জিওনকে পাঠিয়ে দেওয়া হয়। এছাড়া তার আঙুল কাটার দৃশ্যটা সেটাও ছিল মেকআপের একটা কামাল। জিওন আসলে তার মেয়েকে নয়, বরং তার এই সত্যটাকেই পুরো পৃথিবীর সামনে লুকিয়ে রাখার চেষ্টা করছিল, যেটা জানাজানি হয়ে গেলে জিওন একেবারে শেষ হয়ে যেত। হিজিন বলে, আমরা তো শুধুমাত্র সত্যটা সামনে নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো শয়তানকেও হার মানিয়ে ফেলেছ। জিওন বলতে থাকে সেই রাতে আসলে কি হয়েছিল। সেই রাতে জিওন যখন সেই বাচ্চাগুলোকে নিয়ে CO2 রুট দিয়ে যাচ্ছিল, বাইরে যাওয়ার পরে জিওন দেখতে পায় অক্সিজেন কমের কারণে সেই বাচ্চাগুলো গাড়ির ভেতরেই মারা গিয়েছিল। কিন্তু এটা যদি ডিমন জানত তাহলে জিওনের ওপর থেকে ডিমন তার বিশ্বাস হারিয়ে ফেলত, আর এই জন্যই সে প্ল্যান করে একটা ঘৃণ্য প্ল্যান। সেটা হচ্ছে সে নিজেই পুলিশকে খবর দেয় আর বাচ্চাগুলোকে বোটে তুলে দেয়, আর এরপরে নিজেই সে বোটটা বিস্ফোরণ করায়। হিজিন জিওনকে বলে, তোমাকে কখনো বুদ্ধা ক্ষমা করবে না। তোমার জন্য না জানি কত বাবা মার বুক খালি হয়েছে, কত সন্তানেরা তাদের পরিবারকে হারিয়েছে। সাজা দেওয়ার কিছুদিন পরে ডিমনকে জেলে কেউ শ্বাসরোধ করে মেরে ফেলে, কিন্তু সেটাকে বাইরে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়। এদিকে রবিনকে দেখানো হয় যে এখনও মুক্ত ছিল। রবিন গাড়িতে একটা বোম নিয়ে সেই থানার সামনে যাচ্ছিল, যেখানে অনেক মানুষের ভিড়। সে আসলে সেই ভিড়ের ভেতরে বোম ব্লাস্ট করিয়ে জিওনকে ছাড়িয়ে নেওয়ার প্ল্যান করে, কিন্তু রাস্তার মাঝেই কয়েকজন ছেলেমেয়ে তার গাড়িটাকে আঁকড়ে ধরে। সেই বাচ্চাগুলোর মধ্যে একজন গাড়িতে থাকা বোমের যে রিমোটটা ছিল সেটাকে খেলনা ভেবে তাদের সাথে করে নিয়ে যায়। এদিকে হসপিটাল থেকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছিল জিওনকে। কোর্টের সামনে আসার পরেই মানুষ তাদের ক্ষোভ জিওনের উপরে ফেলতে শুরু করে। এদিকে গাড়ি নিয়ে রবিন সেখানে পৌঁছে যায়। অন্যদিকে সেই ভিড়ের ভেতরে ফুজিকেও দেখা যায়। ফুজি আসলে তার স্ত্রী এবং সন্তানের হত্যার প্রতিশোধ নিতে এসেছিল জিওনের কাছ থেকে। এদিকে হিজিনও টিনাকে নিয়ে সেখানেই পৌঁছে যায়। জিওন নিজের মেয়ে টিনাকে দেখার পরে ইমোশনাল হয়ে যায়। অন্যদিকে রবিন সে বুমটা ব্লাস্ট করার জন্য রিমোট খুঁজতে থাকে, কিন্তু সে রিমোট খুঁজে পায় না। অন্যদিকে ফুজি গান বের করে তাক করতে থাকে জিওনের দিকে। এদিকে সেই দুজন বাচ্চা সে রিমোটটা নিয়ে খেলতে শুরু করে খেলনা ভেবে। একটা সময় তাদের হাত থেকে সে রিমোটটা পড়ে যায়, যার ফলে বাটন প্রেস হয়ে যায়, আর গাড়ির ভেতরেই বোমটা ব্লাস্ট হয়ে যায়, যার ফলে রবিন সেখানেই মারা যায়। সেই ভিড়ের ভেতরে একটা হইচই পড়ে যায়, আর সেই হইচইয়ের ফাঁকেই টিনা দৌড়ে তার বাবা জিওনের কাছে আসতে শুরু করে। ফুজি এরপরেই নিজের টার্গেট বদলে ফেলে। জিওনকে গুলি না করে সে টিনার দিকে গান তাক করে। জিওন নিজের মেয়েকে বাঁচানোর জন্য দৌড়াতে শুরু করে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। এরপরেই একটা গুলির আওয়াজ হয়। মুভিটা এখানেই শেষ হয়ে যায়। টিনা কি মারা গিয়েছিল? ফুজি কি তাকে মেরে ফেলেছিল, নাকি ভাগ্যের জোরে টিনা বেঁচে গিয়েছিল? হয়তোবা এটাই লেখা ছিল জিওনের ভাগ্যে। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। তো মুভিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন, আর মুভিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন।
তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।